বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে সেই টিপস শেয়ার করবো যে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস খাতা তোমরা কিভাবে সাজাবে এবং কিভাবে লিখবে এবং কিভাবে ভালো মার্কস পাবে। তো এর আগে বিভিন্ন বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি, জাস্ট এটুকু বিষয় মনে করলাম যে সেটা তোমাদের সামনে শেয়ার করা উচিত, যার জন্য শেয়ার করলাম। তো বিষয়টা কি একদম পরপর বলি। প্রথম একদম খাতার ফার্স্ট পেজ তো তোমরা খাতার যে উল্টো দিকটা সেটা তো লিখবে না, ফার্স্ট পেজ যেটা সেটাতে লেখা শুরু করবে। একদম খাতার ওপরে প্রথমে তোমরা কিন্তু যে ছন্দটা আমি শিখিয়েছি, টাইম ম্যানেজমেন্ট তোমাদের দিয়েছি যে কোনভাবে কি লিখতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে বলেছি আমরা এমসিকিউ এসএকিউ প্রথমে কমপ্লিট করব, তারপর 2 মার্ক কমপ্লিট করব, তারপর 8 মার্ক কমপ্লিট করব এবং তারপর আমরা 4 মার্কের প্রশ্ন কমপ্লিট করব। এটা হচ্ছে সবথেকে বেস্ট মেথড ইতিহাস পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট হিসেবে কমপ্লিট করার। এবার আসা যাক আমরা কিভাবে লিখবো। একদম প্রথমেই যে জিনিসটা আমাদের লেখা উচিত সেটা হচ্ছে ক বিভাগ। ঠিক আছে, ক বিভাগের পাশে এরকম একটা দাগ দিয়ে তারপর বিভাগ চিহ্ন দেবে এবং দেওয়ার পরে তলে অবশ্যই একটা দাগ দিয়ে দেবে। তারপরে প্রথম আমাদের যে প্রশ্নটা আসে এক দাগের প্রশ্ন, আমরা কি লিখবো? 1 নং প্রশ্নের উত্তর, এরকম ভাবে হেডিংটা করবে। কি বললাম? 1 নং প্রশ্নের উত্তর হেডিং করে লিখলাম। তার আগে স্বাভাবিক যে বেসিক কাজ সেটা আমরা সবাই জানি, সেটা আর আমি বলিনি, তবু একবার একটু বলে দিই। এই আমি যে পৃষ্ঠাটা পেলাম, এই পৃষ্ঠাটা ধরো আমার এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠা স্বাভাবিকভাবে আমি দুদিকে মার্জিন টানবো। অনেকে দেখি 4 দিকে 3 দিকে মার্জিন টানে, কোনো প্রয়োজন নেই, জাস্ট ওপর দিকে এবং এই সাইডে মোটামুটি 1 ইঞ্চি মতো রেখে আমি মার্জিনটা টানবো। তাহলে এখানে আমি জাস্ট কি লিখলাম? ক বিভাগ লিখে এখানেই আমি দাগ নম্বরটা দিলাম 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর লিখে এইবার আমি আমার মূল উত্তর শুরু করব। ধরো প্রথম 1.1 দাগে ধরো একটা প্রশ্ন, তাহলে আমি 1.1টা কোথা দিয়ে শুরু করব? এখান থেকেও আমি শুরু করতে পারি, সব থেকে বেটার মিডিল থেকে শুরু করো। এই সাইডটা একদম তোমার টিচারের নম্বর দেওয়ার জন্য রেখে দাও। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি কি করব? এখানে 1.1 দেবো। শর্ট কোশ্চেন আমি নিশ্চয়ই পূর্ণ বাক্যে লিখবো না। যেমন ধরো একটা প্রশ্ন এলো, চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কি জড়িত ছিল? পরিবেশের সঙ্গে, শিল্পের সঙ্গে, খেলার সঙ্গে, বিজ্ঞানের সঙ্গে। তো উত্তরটা কি? পরিবেশের সঙ্গে। তো এটা কত নম্বর অপশানে ছিল? ক দাগে ছিল। আমি একটা দাগ দিয়ে ক দাগ লিখলাম, দিয়ে এখানে আমি লিখে দেব পরিবেশের সঙ্গে। ব্যাস, আর কিচ্ছু আমার দরকার নেই, হয়ে গেল আমার কমপ্লিট। এবার আমি 1.2, বোঝা গেল? তারপরে 1.3, এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো শেষ করব। এ পৃষ্ঠায় শেষ করলাম, মনে করলাম আমি এর পরের পৃষ্ঠাতে চলে এলাম। এর পরের পৃষ্ঠায় স্বাভাবিকভাবে আমি ধরো শেষ করলাম 1.19, তারপরেরটা আমি শেষ করলাম 1.20, শেষ হয়ে গেল। ব্যাস, এক দাগের প্রশ্ন শেষ, এমসিকিউ প্রশ্ন শেষ। এবার একটা এন্ডিং সিম্বল দিয়ে দাও, মানে আমার এখানে শেষ হয়ে গেল। এবার আমরা তারপরে যথারীতি আমরা এক দাগের পরে কি প্রশ্ন রয়েছে আমাদের? বিভাগ খ। এবং তাহলে আমরা এইভাবে পুরোপুরি শেষ করলাম, ডট ডট দিয়ে দিলাম তোমাদের বোঝানোর স্বার্থে, শেষ করে দিলাম। এরপরে আমাদের রয়েছে বিভাগ খ 2 নম্বর প্রশ্ন। তাহলে আমরা এবার হেডিংটা কি করব? আবার ঠিক একইভাবে, এই একইভাবে ক বিভাগের জায়গায় আমি কি করব? খ বিভাগ। আমার এখানে শেষ হলো, তাহলে আমি এখানে কি লিখব? খ বিভাগ লিখে, যে তোমার মূল প্রশ্ন 2, তাহলে 2 নং প্রশ্নের উত্তর, এভাবে কিন্তু লিখবে একদম ঠিক যেভাবে বলছি, এভাবে খাতাটা সাজাবে, দেখবে লিখতেও ভালো লাগে। তাহলে এখানেও আমি কি করব? 2 নং প্রশ্নের উত্তর, এইভাবে আমি হেডিংটা করব। তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ? তো যাই হোক, এইভাবে কিন্তু আমি পুরোপুরি হেডিংটা করব, সেক্ষেত্রেই কিন্তু তোমার অনেক অনেক বেটার হবে। ঠিক আছে, নেক্সট। এবার ধরো 2 নম্বর প্রশ্নে আমাদের আরও পার্ট আছে। 2 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে? 2 নং প্রশ্নের উত্তর লিখে এবার আমি উপবিভাগগুলো শুরু করব। তাহলে প্রথমে আমি এর মাঝে আবার লিখলাম আমি উপবিভাগ 2.1, এই লিখলাম। লেখার পরে স্বাভাবিকভাবে আমি পরপর ধরো 2.1 এবার আমি এখানে দাগ নম্বর দেবো। তাহলে আমি কি করলাম? এখানে লিখছি, আমি কিন্তু খাতা 2 সিস্টেমে দেখে দিচ্ছি। তাহলে এখানে কি করলাম? উপবিভাগ 2.1 করে হেডিং করলাম। তাহলে খ বিভাগ থেকে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন থেকে উপবিভাগ 2.1, মনে থাকবে তো? করার পরে এইবার আমি ধরো উপবিভাগ 2.1 ধরো 2.11 দিয়ে আমি এবার উত্তরটা লিখবো 2.11, কারণ এইগুলো কিন্তু খুব সাবধান ইতিহাসে। এবার ধরো একটা প্রশ্ন রয়েছে, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে? তাহলে আমি এখানে কি করব? পূর্ণ বাক্যে আমি উত্তর লিখব যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, আমি লিখে দিলাম। এইভাবে আমরা পরপর সে একটা পারি, দুটো পারি, তিনটে পারি, আমরা এখানে লিখে দিলাম। বোঝা গেল? 2.12, 2.23, এইভাবে আমরা লিখলাম। লেখা হয়ে গেল, আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম। কথাটা খুব ভালো বুঝবে। পরের পৃষ্ঠায় চলে গিয়ে কিন্তু আমার আর এই খ বিভাগ 2 নম্বর প্রশ্ন এটা কিন্তু আমার লেখার আর দরকার নেই। পরের পৃষ্ঠায় যখনই আমি চলে যাব, ধরো আমি সাপোজ পরের পৃষ্ঠায় চলে গেলাম, এটা আমি মুছে দিচ্ছি কিন্তু অলরেডি, এটা আমি মুছে দিয়ে পরের পৃষ্ঠায় যেই চলে যাচ্ছি, তাহলে আমার এখানে শেষ হলো। ধরো সাপোজ আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম, পরের পৃষ্ঠায় আমার শেষ হলো উপবিভাগ 2.1, ধরো আমি
লাস্ট 2.14 এর প্রশ্নটা আমি করেছি। জাস্ট আমি এটা করে শেষ করলাম। এবার আমার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাকে উপবিভাগ 2.2 করতে হবে। তো আমি এখানে যদি আমি লিখি উপবিভাগ 2.2, আমি কিন্তু জাস্ট এটুকু লিখবো, আমি কিন্তু আর সেই প্রথমের অংশটুকু কিন্তু আমি আর লিখছি না। বোঝা গেল? তাহলে এরপরে আমি উপবিভাগ 2.2 লিখলাম এবং তারপরে যথারীতি আমি আবার সেই 2.21 লিখে আমি ঠিক ভুল সেগুলো নির্ণয় করলাম। তারপরে আবার আমি লিখবো কি উপবিভাগ 2.3। বোঝা গেল কি বললাম? এবার আমি কি রয়েছে আমার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, তারপরে আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলালাম এবং প্রত্যেকটার ক্ষেত্রে কি করব, আমি অন্তত 1 আঙ্গুল বা যেটাকে বলা হয় 1 ইঞ্চি মতো ফাঁকা দিয়ে কিন্তু আমি পরের স্টেপে যাব। বোঝা গেল কি বললাম? এই বিষয়টা কিন্তু অবশ্যই ফলো করবে। এবং লাস্ট ধরো আমাদের শেষ হলো উপবিভাগ 2.5 বিবৃতি দিয়ে। এইভাবে আমাদের উপবিভাগ 2.5 বিবৃতি লিখে আমাদের শেষ হলো। তো বিবৃতির আমাদের 3টে বিবৃতি, এখানে আমরা বিবৃতির দাগ নম্বর দিলাম ধরো 2.51, 2.52, 2.53, এইভাবে আমরা বিবৃতিটা শেষ করলাম। শেষ করার পরে যেহেতু আমাদের 2 দাগের প্রশ্নটা শেষ হলো, আমরা একটা এন্ডিং সিম্বল দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের কি এই যে 2 দাগের প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল, তাহলে 1 দাগের প্রশ্ন শেষ হয়ে গেল, 2 দাগের প্রশ্ন শেষ হয়ে গেল। এবার যথারীতি আমাদের পরবর্তী বিভাগ শুরু হবে। পরবর্তী বিভাগ মানে কি? বিভাগ গ। আবার আমরা লিখব গ বিভাগ। বোঝা গেল? তারপরে আমরা কত দাগের প্রশ্ন শুরু করব? 3 দাগে। ঠিক একইভাবে খাতার মাঝখানে লিখব 3 নং প্রশ্নের উত্তর। এইবার 3 নং প্রশ্নের উত্তর লিখে, যেহেতু 2 মার্কের কোশ্চেন আমরা লেখা শুরু করব, সেহেতু একইভাবে আমি এটা মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সবসময় নতুন প্রশ্ন নতুন পেজে শুরু করবে। ধরো এর আগের যে 2 দাগের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা এই পেজের এরকম জায়গায় শেষ হয়েছে। ঠিক আছে, তুমি কি করলে? এখান থেকে 3 দাগের প্রশ্ন শুরু করলে, কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট একটু পিটিও লিখে দাও, পিটিও লিখে দিয়ে তুমি পরের পেজটা থেকে শুরু করো, কোনো রকম কোনো সমস্যা নেই। এটাই হলো মূল কথা। এবার যাই হোক, 3 দাগের প্রশ্ন যখন আমি শুরু করব, তাহলে পরের পৃষ্ঠায় চলে গেলাম। আমি একইভাবে এই জিনিসটা লিখলাম 3 নং প্রশ্নের উত্তর। তারপরে আমাদের যেটা মূল প্রশ্ন অর্থাৎ 3.1, তো স্বাভাবিকভাবে এখানে আমি 3.1 এখানেও লিখতে পারি, 3.1 এখানেও লিখতে পারি, কোনো রকম কোনো সমস্যা নেই। তো এখানে লিখে আমি তারপরে পর করে 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো লিখলাম। যেই আমার 2 মার্কের প্রশ্ন শেষ হয়ে গেল, আমি আবারও একটা এন্ডিং সিম্বল দিলাম। এন্ডিং সিম্বল দেওয়ার পরে আমি এবার 4 মার্কের প্রশ্ন লেখা শুরু করলাম। কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তারপর যদি 4 মার্ক বলছি, তারপরে আমি 8 মার্কের প্রশ্ন টিপসটা দিয়েছিলাম, 8 মার্কের প্রশ্ন লিখলাম। সেখানেও ঠিক একইভাবে বিভাগ, দাগ নম্বর এইভাবে লিখলাম। এইভাবে কিন্তু আমরা খাতাটা সাজাবো। নেক্সট আরেকটা বিষয় যেটা আমি বলবো তোমাদের, যে কোনো একটা প্রশ্ন যখন আমরা লিখছি তখন সবসময় পয়েন্ট উল্লেখ করে লেখার চেষ্টা করবে। লেখাটা কীভাবে করবে? স্টার্টিং সবসময় এই লেভেল থেকে স্টার্টিংটা করবে। একটা প্রশ্ন যখন শুরু করবে, এখান থেকে স্টার্টিংটা করে আবার এই শেষের দিকে চলে আসবে। কথাটা ভালোভাবে বুঝবে। আবার এই শেষের দিকে চলবে, এই শেষের দিকে চলবে, এখানে শেষ হয়ে গেল, আবার এখানে, মানে যাতে এই পার্ট বা প্যারা যে অংশগুলো, সেই অংশগুলো বুঝে নেওয়া যায় যদি প্যারাভিত্তিক হয়। এবার আসো, যদি আমি পয়েন্ট ভিত্তিক করি, তাহলে স্যার কীভাবে লিখবো? তাহলে পয়েন্ট ভিত্তিক একটা প্রশ্ন, ধরো সাপোজ এখান থেকে আমার শুরু হলো, তাহলে একদম প্রথম যে শব্দটা আমি শুরু করছি, মিডিল থেকে শুরু করে 2 লাইন লিখলাম। 2 লাইন লেখার পরে আমার পয়েন্টটা শুরু হলো। যে পয়েন্টটা হবে, সেই পয়েন্টটা একটু খাতার মিডিলের দিকে পয়েন্টটা করবে। সবসময় পয়েন্টটা এই সাইডের দিকে করবে না, দেখতে খুব একটা ভালো লাগে না। পয়েন্টটা যেখানে করবে, সেই পয়েন্টের নিচের দিক দিয়ে, কোণার দিয়ে লেখাগুলো শুরু করবে এবং ব্যাক করবে। আবার ঠিক একইভাবে পরের পয়েন্ট আবার ঠিক মিডিলের দিকে করবে, আবার লেখাটা শুরু করবে। দেখবে এতে করে না খাতাটাকে দেখতে খুব সুন্দর লাগে এবং খুব ভালো লাগে। এই পয়েন্টগুলো একটু অন্য কালি দিয়ে করবে আর স্বাভাবিক লেখাটা একটু অন্য কালি দিয়ে করবে। খাতায় যেন অবশ্যই মার্জিন থাকে, সেটার দিকে কিন্তু ফলো রাখবে। এই যে কথাগুলো বললাম, এবং একদম সম্পূর্ণ পরীক্ষা আমার যখন শেষ হয়ে যাবে, তখন একটা সুপার এন্ডিং সিম্বল দিয়ে দেবে। মানে এই যে একদম, মানে আমার পরীক্ষা পুরোপুরি শেষ। একটা প্রশ্ন যখন রানিং থাকবে, ধরো শেষ হলো না বা রানিং চলছে, তখন কিন্তু অবশ্যই পিটিও লিখবে পৃষ্ঠার কোনায়। এই জিনিসগুলো কিন্তু ভুল করবে না। একদম ছোট্ট আলোচনা, এই আলোচনার মধ্যে আমি জাস্ট লেখার প্যাটার্নটা তোমাদের বললাম। এইভাবে খাতাকে সাজাও। লাস্টে ওই আমরা যে লুজশিট যখন নেব, সেই লুজশিটের উপরে ঠিকঠাক করে পরপর খাতাগুলো বাইন্ডিং করে ঠিকঠাকভাবে বেঁধে জমা করবে। বোঝা গেল কি বললাম? এই কাজগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার হলে করবে, এতে যেন ভুল না হয়। এভাবে খাতা সাজিয়ে জমা করো, দেখো স্বাভাবিকের তুলনায় নম্বর কিন্তু কিছু হলেও বাড়বে। এগুলো হচ্ছে গোপন কথা, তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।